চাচা কিছু মনে করবেন না, আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য এখানে নিয়ে আসা হয়েছে। আসলে কিছু প্রশ্ন করবো, এই প্রশ্নগুলো আপনার বাসায় যেভাবে করতে পারতাম। সরকারি চাকরি করি তো কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। না না বাবা, আমি কিছুই মনে করছি না। তুমি তোমার কাজ করো। তবে আমার ছেলের হত্যাকারীকে দ্রুত শনাক্ত করো। চাচা, আমি আপনার ছেলের মতো, এটা সবসময় মনে রাখবেন। আপনার কোমরের অবস্থা কি? এখন বেশ ভালো। তোমার সাজেস্ট করা ফিজিওথেরাপিতে কাজ দিয়েছে। তবে চাচা, আপনার হাতের নেহারি কিন্তু আমি খুব মিস করি। বাসায় আসলেই তো খেতে পারো। তুমি তো আমার বাসার পথ একেবারে ভুলেই গিয়েছো। সোহেলের বিজনেস অ্যাফেয়ার্স, টাকা পয়সা সংক্রান্ত সবকিছু টেক কেয়ার তো আপনিই করতেন, রাইট? হ্যাঁ। তো সেখানে লেনদেন হতো, মানে সোহেল আপনাকে টাকা দিত? না না, সোহেল আমাকে কেন টাকা দিবে? আমার টাকা লাগলে আমি ওর অ্যাকাউন্ট থেকে নিয়ে নিতাম। সোহেল আমাকে সব এক্সেস দিয়ে দিয়েছিল। চাচা, এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। আমাদের ইনভেস্টিগেশন আমাদেরকে সাজেস্ট করছে যে খুনি বাসার ভেতরের কেউ। কি বলছো বাবা? আপনার কি কাউকে সন্দেহ হয়? আমার স্ত্রী এবং ছেলে তো এই কাজ করতে পারে না। তো নীলা বৌমার কর্মকাণ্ড কেমন কেমন যেন। আর সোহেল ওকে এত ভালোবাসতো, অথচ মারা যাওয়ার পরে ওর ভাবভঙ্গি কেমন ঘোলাটে। আপনার কি নীলাকে সন্দেহ হয়? আমি তো করতে চাই না, কিন্তু এই মুহূর্তে ও ছাড়া আর কাকে করব? তো নীলার কি কি বিষয় আপনার ঘোলাটে মনে হয়? পুরো ব্যাপারটাই তো ঘোলাটে মনে হচ্ছে। স্বামীর লাশ পড়ে আছে পাশে, আর স্ত্রী বেঘরে ঘুমাচ্ছে। সোহেল মারা যাওয়ার পর আমরা তো ওকে সাপোর্ট করেছি। অন্যরা যখন ওর বিপক্ষে কথা বলছিল, আমরা কিন্তু ওর পাশে ছিলাম। কিন্তু জানাজার পর দিনই ওর বাপের বাড়ি চলে যায়, আমাদেরকে একবার বলেও যায়নি। আর ওর বাপটা তো অদ্ভুত, এতদিন মেয়ের কোনো খোঁজ রাখেনি। যেই আমাদের ছেলেটা মারা গেল, অমনি মেয়ের জন্য দরদ উতলে পড়ছে। আচ্ছা আন্টি, সোহেলের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? আল্লাহর ইচ্ছায় আমি ওর সৎ মা, কিন্তু আদরের যত্নে কোনো ভাগ রাখিনি যে সে কষ্ট পেতে পারে। আমি আমার ছেলে মুর্তজার চেয়েও ওকে বেশি ভালোবেসেছি। সোহেলের বাবাকে জিজ্ঞেস করলে তোমরা ওর সত্যতা জানতে পারো। আপনি ভয় পাচ্ছেন কেন? জিজ্ঞাসাবাদ করছি, ভয়ের কিছু নাই। আচ্ছা, যেদিন রাতে সোহেল মারা যায়, সেদিন রাতে যে খাবার খেয়েছিল, মানে সেদিনকার রাতের খাবার কে রান্না করেছিল? বাবা, বাসার সব রান্না আমি নিজ হাতেই করি সব সময়। কিন্তু আমাদের প্যাথোলজি রিপোর্ট বলছে যে সোহেলের শরীরে চেতনানাশকের অস্তিত্ব পাওয়া গেছে। আনুমানিক সেটা রাতের খাবারের সময়ই ওর শরীরে প্রবেশ করেছে। মুর্তজার সঙ্গে সোহেলের সম্পর্কটা কেমন? খুব খুব ভালো। মুর্তজা সোহেলকে খুবই পছন্দ করে। আমি সোহেলকে একদমই পছন্দ করি না। ওর সাথে বেশিরভাগ সময় আমার ঝগড়া হতো। ইনফ্যাক্ট গত 1 বছর ধরে ওর সাথে আমি কোনো কথাও বলিনি।
তো তোমার কি মনে হয় তোমার ভাই সোহেলকে কে হত্যা করেছে? ব্যাটম্যান। আমার কাছে মনে হয় ব্যাটম্যান হত্যা করেছে। ব্যাটম্যান? ব্যাটম্যানই কেন? সুপারম্যান বা স্পাইডারম্যান না কেন? আজব! আমার কাছে যদি মনে হয় ব্যাটম্যান হত্যা করেছে, তাহলে নিশ্চয়ই আমি সুপারম্যানের নাম বলবো না, তাই না? চাবি কই? আমার কাছে রুমের কোনো চাবি নেই। আমি তো একবারও রুমের কথা মেনশন করি নাই। আমি তো বললাম চাবি কই। এখানে রুম কোত্থেকে আসলো? চাবিটা মুর্তজা নিছে, আমি 100% শিওর। তুমি এতটা শিওর হচ্ছে কিভাবে? রাশেদ ছেলেটা সাইকো, 24/7 আমাকে স্টক করে। সোহেলকে আমি বলেছিলাম ব্যাপারটা, সোহেল ওকে বকাঝকা করেছিল, বাট কোনো লাভ হয়নি। ইনফ্যাক্ট মাঝে মাঝে আমার কিছু জিনিসপত্র গায়েব হয়ে যায়। কিরকম জিনিসপত্র? প্রাইভেট জিনিস। আন্ডারগার্মেন্টস। অন্য সবাই জানে? ওর কোনো ট্রিটমেন্ট? অনেকদিন ট্রিটমেন্টে ছিল, তারপর আমার শাশুড়ি ট্রিটমেন্টটা বন্ধ করে দেয়। তার ছেলে নাকি ঠিক হয়ে গেছে। তুমি কি ওকে সন্দেহ করছো? ওকে দ্বারা যে কোনো কিছু করা সম্ভব। সোহেলের সাথে লেটলি তোমার সম্পর্কের অবস্থা কেমন ছিল? কেমন যাচ্ছিল? কেমন যাচ্ছিল? নর্মাল যাচ্ছিল, মানে ভালো যাচ্ছিল। তোমার এন্ড থেকে বা সোহেলের এন্ড থেকে কোনো প্রবলেম হচ্ছিল না? প্রবলেম হবে কেন? রাশেদ, I don't know what you're getting at. নীলা, our eyes are the window to our soul. একজন স্বাভাবিক মানুষ যখন স্বাভাবিকভাবে কথা বলে তখন তার আইস ব্লিঙ্ক করে, এবং সেটার রেট হচ্ছে মিনিটে 8 বার। কিন্তু সেই স্বাভাবিক মানুষই যখন অস্বাভাবিক আচরণ করে, মানে কোনো কিছু হাইড করার চেষ্টা করে, তখন তার এই চোখের ব্লিঙ্কিং রেট চেঞ্জ হয়ে যায়। তোমার সাথে আমার কনভারসেশনের প্রথমে তুমি খুব স্বাভাবিক ছিলে, খুব স্বাভাবিকভাবে উত্তর দিচ্ছিলে, তোমার চোখের ব্লিঙ্কিং রেট খুব নর্মাল ছিল। কিন্তু সোহেলের প্রসঙ্গ আসার সাথে সাথে তোমার চোখের ব্লিঙ্কিং রেট চেঞ্জ হয়ে গেছে। নীলা, মিথ্যা কেন বলছো? Why are you lying? মিথ্যা? মিথ্যা অ্যাকচুয়ালি কি জানো? When a truth is badly expressed, it becomes a lie. মিথ্যা সত্যেরই একটা অংশ, আলাদা কিছু না। And আমাদের সবারই তো কম বেশি পাস্ট আছে, সিক্রেটস আছে, তাই না রাশেদ? এই বাড়ির সবাই জানি কেমন, সবার পেটের মধ্যেই কেমন জানি গোপন কিছু থাকে। তোমার কি কাউকে সন্দেহ হয়? হ, মুর্তুজা ভাই, এই মানুষটা বেশি ভালো না। কেন? হ্যাঁ, সারাদিন কম্পিউটারে বইসা নোংরা জিনিস দেখে, আমি এগুলা কইতে পারব না। আর ভাবিরে নিয়েও জানি কি কি করে, খারাপ জিনিস। আমি তো ভয়ে হ্যার কাছে যাই না। আচ্ছা, তোমার খালা খালু, তাদের সাথে তোমার সোহেল ভাইয়ের সম্পর্ক কেমন ছিল? ভাইয়ার লগে তো হ্যাগো খালি ঝগড়া লাগতো টাকা নিয়ে। খালা খালু খালি টাকা চাইতো আর ভাইয়া দিতে চাইতো না। আজকের ইন্টারোগেশনকে আপনি কিভাবে সামারাইজ করবেন স্যার?
ভেরি কনফিউজিং। আসলে এটা এক্সপেক্ট করি নাই যে এই পরিবারের সবাই মিথ্যা কথা বলবে। এক্সেপ্ট কাজের মেয়ে। কাজের মেয়েটা মিথ্যা কথা বলছে না, ও যা বলছে সত্যিই বলছে। এই কাজের মেয়ে সত্য বলছে, বাকি সবাই মিথ্যা। মিথ্যুকরা কম কথা বলে, ওদের হাতের মুভমেন্ট কম হয়, আই ব্লিঙ্ক বেশি হয়, দুই ঠোঁটের মাঝে ফাঁক থাকে না, এই জন্য হাসিটা ফোর্সড মনে হয়। জোর করে ঠোঁট দিয়ে হাসে, কিন্তু চোখে থাকে অন্য গল্প। আর সত্যবাদীরা যখন হাসে তখন পুরো চেহারা দিয়ে হাসে, লাইক দ্য ফেমাস মোনালিসা স্মাইল। So, what to do next then, sir? What to do? দেখি, আমি ভাবছি যে পিনোকিও টেস্ট করাবো। পিনোকিও টেস্টের মাধ্যমে আমি 100% নিশ্চিত হয়ে যাব যে তারা মিথ্যা কথা বলছে। স্যার, এই টেস্ট সম্পর্কে আমার ধারণা নাই, যদি একটু এক্সপ্লেন করেন। কি কোনো ধারণা নাই? মানে কোনো সুপেরিয়রের সাথে স্যার আমি টেস্টটা করি নাই, তাই। পিনোকিওর গল্প শুনছেন? হ্যাঁ স্যার। তো পিনোকিও যখন মিথ্যা কথা বলে তখন ওর নাকটা লম্বা হয়ে যায়। আর স্বাভাবিক মানুষরা যখন মিথ্যা কথা বলে তখন নাকের পাশে, চোখের পাশে টেম্পারেচার বেড়ে যায়, হঠাৎ করেই গরম হয়ে যায়। এটা অবশ্য তারা বুঝতে পারে না, আর খালি চোখে বা স্পর্শ করে বোঝা যায় না। এটা ডিটেক্ট করার জন্য স্পেশাল থার্মাল ক্যামেরা লাগে। কিন্তু এটা তো স্যার আমরা লাই ডিটেক্টর দিয়ে করতে পারি। লাই ডিটেক্টরের কার্যকারিতা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, মানে আস্থার জায়গাটা নাই। একজন সাসপেক্টকে জিজ্ঞাসাবাদের আগেই এতগুলো তার পরানো হয়, নার্ভাস হয়ে যায় কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগেই। আমার থিওরি হচ্ছে জিজ্ঞাসাবাদের আগে সাসপেক্টকে খুব রিল্যাক্স রাখা। আর এই পিনোকিও টেস্টে সাসপেক্ট বুঝতেই পারবে না যে দূরে থার্মাল ক্যামেরা দিয়ে ওর কনভারসেশন সবকিছু রেকর্ড করা হচ্ছে। আন্ডারস্টুড। চাচা কেমন আছেন? ইকরাম, পরে আসো, আমি তোমাকে ডাকবো। কি ব্যাপার? তোমার গোপন কথা ফাঁস হয়ে যাবে বলে তোমার ডেপুটিকে বের করে দিলে? হ্যাঁ, চাচা, আমার কোনো গোপন কথা নাই, আর আমি কাউকে ভয় পাই না। তাই নাকি? ও, তুমি যখন পুলিশ হয়েছ এখন অনেক জোর বেড়েছে তোমার। তা আমাকে এখানে কেন ডেকেছো? আমাকে কি সাসপেক্ট হিসেবে সন্দেহ করছো? চাচা, আপনি তো জানেন অপরাধী শনাক্ত করার আগে সন্দেহের তালিকা থেকে কাউকে বাদ দেওয়া যায় না। ট্রু। তুমি যদি তোমার সন্দেহের তালিকায় আমাকে ভাবো তাহলে তোমার ভাবনাটা ভুল হবে না, কারণ সোহেলকে মারার জন্য আমি এর আগে অনেকবার চিন্তা করেছি। আমার একটা প্রিয় ছবি আছে, দ্য ডেঞ্জারাস গেম, 1934 সালের ছবি। এই ছবিটা আমি প্রায়ই দেখি। ছবিটাতে একটা দ্বীপ দেখানো হয়েছে, সেই দ্বীপে একজন কাউন্ট থাকেন, তার নাম কাউন্ট জারাফ। তার দ্বীপে কখনো কোনো জলযান আটকা পড়লে তিনি বন্দুক নিয়ে দ্বীপে নেমে যান এবং তখনই খেলাটা শুরু হয়ে যায়।
সেই আটকে পড়া মানুষদেরকে তিনি একে একে মারা শুরু করেন। জলযানের যাত্রীরা জঙ্গলে পালিয়ে যায় বাঁচার জন্য, আর তখনই খেলাটা আরো অনেক বেশি জমে যায়, অনেক বেশি মজা হয়। শিকারীরা বন্দুক হাতে পশু পাখি শিকার করেন, আর কাউন্ট জারফ শিকার করেন মানুষ। এই ছবিটা দেখার সময় আমি নিজেকে কাউন্ট জারফ কল্পনা করি, আর আমার জঙ্গলে শিকার থাকে একজন, সেটা হচ্ছে সোহেল। সুন্দর গল্প, কিন্তু কল্পনায় আর বাস্তবতায় অনেক তফাৎ। চাচা, এখন সত্যি সত্যি বলেন, সোহেলের মৃত্যুতে আপনার হাত আছে কি নাই? আমি মিথ্যে বললে তুমি আমাকে ধরতে পারবে না। আই এম এ ট্রেন্ড লায়ার। চাচা, আপনি মিথ্যা বলবেন মুখ দিয়ে, কারণ আপনার মুখের কথার উপর আপনার নিয়ন্ত্রণ আছে, কিন্তু আপনার চেহারার উপর আপনার একেবারেই নিয়ন্ত্রণ নাই। তাই একজন ট্রেন্ড লায়ার অনেক কনফিডেন্টের সাথে মিথ্যা বললেও একজন ভালো অবজারভার সেটা বুঝতে পারে। ও সরি সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি একজন হিউম্যান লাই ডিটেক্টর। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি এটা পেতে পারি? ও শিওর শিওর। Cigar 666 ডেভিলস নাম্বার। সোহেলের উইলের ব্যাপারে আপনি কিছুই জানতেন না? না, জানি না। ছেলেটা যে এমন একটা কাজ করবে কখনো ভাবিনি আমরা। যাই হোক, ছেলের প্রতি আমার কোনো অভিমান নেই, ওর জন্য দোয়া করি। মিথ্যা কথা। খালু আর খালাম্মা এগুলো সবই জানতো। জানতো না শুধু নীলা ভাবি। আর খালুর লাগে ভাইয়ার এই জমি জমার কাগজপাতি নিয়ে ঝামেলাও হয়েছে, অনেক ঝগড়া হয়েছে। 11-12 এই লকেটটা এখনো তোমার গলায় আছে? লুবনা যেদিন পরিয়ে দিয়েছিল, তারপর থেকে এটা আমার সবসময় সঙ্গে।